নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবাইকে নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন। 2026 আপনাদের সবার ভালো কাটুক। সবাই ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, সুস্থ থাকবেন। এবং আপনারা যেভাবে আমাকে সহযোগিতা করছেন, অনুপ্রেরণা দিচ্ছেন, সাহায্য করছেন, আমি চিরকৃতজ্ঞ। আপনাদের সহযোগিতা এইভাবেই যেন আগামী দিনে পাই, সেই প্রার্থনা করি। যে ডিভাইসেই আপনারা আমার অনুষ্ঠান দেখুন না কেন, সাবস্ক্রাইবার বাটনের পাশে যে থ্যাঙ্কস বাটন আছে সেখানে ক্লিক করলেই সুপার থ্যাঙ্কস, আপনাদের সহযোগিতা আমার কাছে পৌঁছে যাবে। আমি শিরোনাম করেছি যে ইঞ্চিতে ইঞ্চিতে এবার লড়াই হবে। এই কথাটা দিদিমণি বলে যে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব, এবার ছুটি নেই, পিকনিক নেই, বিজেপিকে বিসর্জন দিয়ে তপই পিকনিক। এবং বঙ্গেশ্বরী খুব স্বপ্ন, চতুর্থবারের জন্য তিনি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন। সেই স্বপ্ন, সেই খোয়াব তার দেখার অধিকার আছে। স্বপ্ন তার পূরণও হতে পারে, এই নিয়ে তো আমি কোনো ভবিষ্যৎবাণী করব না। কিন্তু শাসক শিবির যে কতটা মরিয়া তার বিভিন্ন ঘটনা প্রবাহ কিন্তু সেটাই মনে করাচ্ছে। অমিত শাহ 3 দিনের কলকাতা সফর, জনসভা ছিল না। পার্টির কোর কমিটির সঙ্গে বৈঠক, কলকাতা জেলার কর্মী নেতাদের সঙ্গে বৈঠক, সংঘের সঙ্গে সমন্বয় বৈঠক, সাংবাদিক বৈঠক, এগুলো করছে। এবং অমিতজি যেভাবে 30শে ডিসেম্বর সল্টলেকের একটি 5 তারা হোটেলে সাংবাদিক বৈঠক করেছেন এবং তৃণমূলকে তিনি কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে এই রাজ্যে শুধু করে খাওয়ার অধিকার ভাইপোর, এবং অনুপ্রবেশের বিষয়টাকে স্বরাষ্ট্রমন্ত্রী যে ভীষণ গুরুত্ব দিচ্ছেন এবং একই সঙ্গে পশ্চিমবঙ্গে যে জনবিন্যাসের পরিবর্তন হচ্ছে সেটা যে ভারতের নিরাপত্তার পক্ষেও খুব উদ্বেগের বিষয়, সেটাও স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলেছেন। এবং একই সঙ্গে ফেন্সিং এর জন্য রাজ্য সরকার যে জমি দিতে চায় না সেটাও স্মরণ করিয়ে দিয়েছেন। এবং অমিতজি কিন্তু অনুপ্রবেশের দায় বিএসএফ যে এড়াতে পারে না সেই বক্তব্যটাকে মেনে নিয়েছেন, কিন্তু তারপরেই তো তিনি মোক্ষম প্রশ্নটা ছুড়ে দিয়েছেন যে কেউ অনুপ্রবেশ করলো, আর অনুপ্রবেশ করে তো সে ভারতীয় ভূখণ্ডেই আসছে, তাকে রেড কার্পেট বিছিয়ে সাদরে কারা বরণ করছে? এই রাজ্যের প্রশাসন। তারাই অনুপ্রবেশকারীদের নথি তৈরি করে দিচ্ছে, সেই নথিকে সম্বল করেই অনুপ্রবেশকারীরা ভোটার তালিকায় নাম তুলছে। তাহলে রাজ্য প্রশাসন বিএসএফ এর ঘাড়ে দায় চাপিয়ে দায়মুক্ত হতে পারে? কখনোই হতে পারে না। বিএসএফ এর একটা অংশ যে চোরাচালান বা অনুপ্রবেশের বিষয়ের সঙ্গে যুক্ত, এটা নিয়ে কারুর মনে কোনো দ্বিধা নেই, সন্দেহ নেই। স্বরাষ্ট্রমন্ত্রীও জানেন এবং তিনি তার দায়িত্ব অস্বীকার করেননি। কিন্তু ঢুকে যাওয়ার পরে অনুপ্রবেশকারীদের লাল গালিচা বিছিয়ে যারা সাদরে আমন্ত্রণ জানাচ্ছে তারা হচ্ছে এই রাজ্য প্রশাসনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা, শাসক দলের স্থানীয় স্তরের নেতারা। এটা নিয়ে তো কোনো সন্দেহের অবকাশ নেই। এবং পশ্চিমবঙ্গের জনবিন্যাসের যে ব্যাপক পরিবর্তন হচ্ছে, যে কোনো পশ্চিমবঙ্গের মানুষ জানে। এটা বোঝার জন্য কোনো রকেট সায়েন্সের পণ্ডিততা হয় না, আলাদা কোনো দিব্যচক্ষু থাকারও দরকার নেই। খালি চোখে, সাদা চোখে দেখা যায় পশ্চিমবঙ্গের জনবিন্যাসের পরিবর্তন হচ্ছে। এরকম চলতে থাকলে আগামী দিনে পশ্চিমবঙ্গ হচ্ছে হিন্দু বাঙালির হোমল্যান্ড। সেই হিন্দু বাঙালি তাদের নিজেদের রাজ্যে অস্তিত্বের সংকটে পড়বে না তো? এখন যারা বুঝতে পারছেন না, আমাদের পরবর্তী প্রজন্মকে সেই সমস্যার মুখে পড়তে হবে না তো? মাতৃশক্তি শাঁখ বাজাতে পারবেন তো? তুলসী মঞ্চে প্রদীপটা জ্বালাতে পারবেন তো? শাঁখা সিঁদুর পড়তে পারবেন তো?
বৈষ্ণবরা গলায় কণ্ঠীর মালা পড়তে পারবেন তো? এখন হয়তো আমরা বুঝতে পারছি না। এখন আমরা এসো আমার ঘরে এসো বলে সাদরে অভ্যর্থনা জানাচ্ছি। এটাই বোধহয় এদের এই ইকোসিস্টেমের কাছে ধর্মনিরপেক্ষতার একটা পরিচয়। এসো আমার ঘরে এসো, অনুপ্রবেশকারী এসো, রোহিঙ্গা এসো, ভারতের জনসমুদ্রে মিশে যাও, আমরা তোমাদের সব রকম সহায়তা করব, কাগজপত্র বানিয়ে দেবো, তোমরা তালিকায় নাম তোলো, আমাদের ভোটটা দাও। তাই বললাম এসো আমার ঘরে এসো। এই যে কত বড় বিপদ, কত বড় ঝুঁকির মুখে রাজ্য দাঁড়িয়ে আছে, এখনো যারা বুঝছেন না, চোখ বন্ধ করে আছেন, তাদের পরবর্তী প্রজন্মকে তাদের এই উদাসীনতার জন্য খেসারত দিতে হবে, চরম মূল্য চোকাতে হবে। ইতিহাস আমাদের ক্ষমা করবে না। এই দায়কে আমরা এড়িয়ে যাব? এই প্রশ্নটাই আপনাদের কাছে। সেখানেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য পরিধানযোগ্য। ক্ষমতায় আসলে অনুপ্রবেশ তো বন্ধ হবে, এবং যে অনুপ্রবেশকারীরা এখানে আছেন তাদেরকে তাদের নিজেদের জায়গায় ফিরে যেতে বাধ্য করা হবে। বোল্ড স্টেটমেন্ট। দিদিমণি যা আসে তাই বলে। দেখুন, আপনাদের মন মেজাজ খারাপ থাকলে না, কখনো কখনো মমতাদির ভাষণ শুনবেন, দেখবেন হেসে কুটোপুটি খাবেন, মনটা বেশ ভালো হয়ে যাবে। দুঃশাসন, দুর্যোধন, শকুনি মামা, নানা রকম শব্দবন্ধ তিনি ব্যবহার করেন। আবোল তাবোল বলায় তিনি তো ডক্টরেট। তাহলে এই ধরনের শব্দবন্ধ শুনলে খুব স্ট্রেসের মধ্যে আছেন, চিন্তায় আছেন, দেখবেন মুহূর্তের মধ্যে আপনার মন ভালো হয়ে যাবে, সারাদিনটা খুব ফুরফুরে মেজাজে কাটাতে পারবেন। বলছে শুধু কি অনুপ্রবেশ এখানে হয়? কাশ্মীরে হয় না? হ্যাঁ, কাশ্মীরে হয়তো। কাশ্মীরের অনুপ্রবেশের সঙ্গে বাংলার অনুপ্রবেশের কিন্তু ফারাক আছে। এটা দিদিমণি জানেন, কিন্তু বলেন না। কাশ্মীরে অনুপ্রবেশ যেটা হয় সেটা জঙ্গি জিহাদিদের পাকিস্তানের মদত পুষ্ট, এবং কাশ্মীরের জঙ্গি মতাদর্শে দীক্ষিত জনগণের একটা অংশের সহযোগিতায়। আর ভারতবর্ষের পূর্ব প্রান্তে ধরুন বাংলা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরামে যে অনুপ্রবেশ হয়, বাংলাতে বেশি, সেটা কিন্তু ভারতবর্ষে ঢুকে গিয়ে ভারতের নাগরিকত্ব নিয়ে ভারতের কাজের বাজারে যোগ দেওয়ার জন্য, এখানে পাকাপাকিভাবে থাকার জন্য। তাদের মধ্যে কিছু জেহাদি মানসিকতা সম্পন্ন হয়। এখানেও এই অনুপ্রবেশকারীদের মদত দেওয়ার শক্তি আছে, সীমান্তে চক্র আছে, বিএসএফ এর একটা অংশ আছে, এবং রাজ্য প্রশাসন তো অনুপ্রবেশকারীদের একদম লাল গালিচা পেতে সম্বর্ধনা দেয়, এই অভিযোগ তো আছে। নইলে তারা কি করে ভুয়ো পাসপোর্ট, ভুয়ো আধার, ভুয়ো প্যান কার্ড বানায়? রাজ্য প্রশাসনের একটা অংশের বা শাসক দলের স্থানীয় নেতৃত্বের একটা অংশের সহযোগিতা ছাড়া সেটা সম্ভব না। তাহলে কাশ্মীর সীমান্তে যে অনুপ্রবেশ ঘটে, সেই অনুপ্রবেশের সঙ্গে ভারতবর্ষের পূর্ব প্রান্তে মানে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের যে রাজ্যগুলোর সীমানা আছে, সেখানকার অনুপ্রবেশের মৌলিক ফারাক আছে, চরিত্রটাই আলাদা। কাশ্মীর সীমান্তে অনুপ্রবেশ বন্ধ করার জন্য কেন্দ্র অনেক পদক্ষেপ নিয়েছে, আরো নিতে হবে। তা সত্ত্বেও হচ্ছে। আর পশ্চিমবঙ্গের কথা তো ছেড়েই দিন। তাই দিদিমণি অভিযোগের আঙুল তুলছেন, তুলতেই পারেন, তিনি একজন রাজনৈতিক নেত্রী, তার সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ তিনি কি একেবারে হজম করবেন? দিদি কিন্তু হজম করার বান্দা নয়। সবসময় বলেন না খেলা হবে, খেলা হবে, এভাবে ফুটবল ছোড়েন, খেলা হবে, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। এই তো নির্বাচন আসছে, আগের বার তিনি ভাঙা পায়ের খেলা দেখিয়েছিলেন, দেখুন এবার কি দেখা। কোন নাটক তিনি করে সহানুভূতি কুড়োবেন, কি নাটক করবেন, কি তাস তার আস্তিনে লুকোনো আছে সেটা তিনিই জানেন বা আইপ্যাক জানেন। নাটক একটা হবে। দিদিমণি নাটক না করে নির্বাচনী ময়দানে নামবেন না। 21-এ ভাঙা পায়ের খেলা দেখিয়ে খেলা হবে বলেছিলেন, এবার দেখুন কি দেখান। অধীর আগ্রহে বঙ্গবাসী ওরা নতুন নাটক মঞ্চস্থ হওয়ার অপেক্ষায় রয়েছেন। অমিত শাহের সাংবাদিক বৈঠকে আমিও ছিলাম।
সাংবাদিক বৈঠকটা অনেকক্ষণ চলতো, কিন্তু অমিতজি প্রশ্নগুলো এমন এমন কিছু প্রশ্ন হয়েছে, ফ্যাব্রিকেটেড প্রশ্ন বলেছেন, এবং যারা সাংবাদিক বৈঠকটা পরিচালনা করছিলেন তাদের পেশাদারিত্বের অভাব ছিল। যখন অমিত শাহ বললেন আমি সবার প্রশ্নের উত্তর দেব, আমার সময়ের অভাব নেই, তখন মাত্র 45 মিনিট 50 মিনিটে সাংবাদিক বৈঠক অমিতজি শেষ করতে বাধ্য হলেন। তারপর যখন বৈঠক শেষ করে আমাদের সঙ্গে কুশল বিনিময় করতে আসছেন, সামনাসামনি দেখা হলো, নমস্কার প্রতি নমস্কার। আমি জিজ্ঞাসা করলাম এবারের নির্বাচনে আপনাদের কি কোনো মুখ আছে? অমিতজির এক লাইনে উত্তর দিয়েছিলেন, আভি নেই বাদ মে দেখা যায়গা। অর্থাৎ এই মুহূর্তে কাউকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে বিজেপি না তুলে ধরলেও নির্বাচনের ঠিক আগে কাউকে তুলে ধরতেও পারে, বা বিজেপি শীর্ষ নেতারা মোটের উপর ঠিক করেই ফেলেছেন যে ক্ষমতায় আসলে কে মুখ্যমন্ত্রী হবেন, কিন্তু সেই নামটা আগে ঘোষণা করতে চাইছেন না, স্ট্র্যাটেজিক কারণ। দেখুন, বাম কংগ্রেস ইকোসিস্টেম সেটিং এর গল্পটা ফাঁদে। আমি প্রথম থেকেই বলছি, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো, নির্বাচনে জয় পরাজয় হয়, তার মানে এই নয় তৃণমূলের সঙ্গে বিজেপির কোনো সেটিং আছে। প্রথম কথা, যদি সেটিং থাকতো এত তামঝাম বিজেপির করার দরকার হতো না। সুনীল বানসাল, ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব, অমিতজি ঘন ঘন আসছেন, 3 দিন বছরের শেষে কলকাতায় থেকে গেলেন, মোদিজি 3-4টে সভা করেছেন, জানুয়ারি থেকে একের পর এক করবেন, কার্পেট বম্বিং হবে, 1000 জন নেতা বিভিন্ন দায়িত্বে থাকবেন বিজেপির। এসব করার দরকারই ছিল না, আসতেনই না। ওই চাঁচড়ে মনসা পুজো করার মতো নির্বাচনের 1 সপ্তাহ আগে কয়েকটা করে সভা করেই ছেড়ে দিতেন, আর বাকিটা ও রাজ্য বিজেপির নেতারা সব বুঝে নিক, আমাদের ইন্টারেস্ট নেই। তা তো নয়, বিষয়টা তো সম্পূর্ণ অন্য। বিজেপি এখানে বুঝতে পেরেছে তারা ক্ষমতায় আসবে আজ না হয় কাল। তৃণমূলের শাসনের অবসান ঘটলে বিজেপিই ঘটাবে, এটা পশ্চিমবঙ্গের মানুষ জানেন। বামেরা 34 বছরের সুযোগ পেয়েছে, কংগ্রেস অনেকদিন পেয়েছে, তৃণমূল 15 বছর। তা বিজেপির তো কোনো লিগ্যাসি ক্যারি করার নেই পশ্চিমবঙ্গে, তারা তো কোনোদিন শাসন করেনি পশ্চিমবঙ্গে। রাজনীতিতে তারা পশ্চিমবঙ্গে আনটাচড অ্যান্ড আনকিসড ভার্জিন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কোনো লিগ্যাসি নেই। তাহলে সেটিং তত্ত্বের প্রবক্তার একটা জিনিস মন দিয়ে শুনুন, যদি সেটিংই হতো তাহলে অমিত শাহ ঘন ঘন আসতেন না, প্রধানমন্ত্রী আসতেন না, এত শীর্ষ বিজেপির নেতারা এখানে ঘাঁটি গেড়ে থাকতেন না, এত পয়সাও তারা খরচ করতেন না, গুরুত্বই দিতেন না। বলতেন ও পশ্চিমবঙ্গের নির্বাচন রাজ্য নেতৃত্ব বুঝে নেবে, আমাদের অন্য জায়গায় মাথা ঘামাতে হবে, আমরা দিদিমণিকে ঘাঁটাতে চাই না। কখনো শুনেছেন? কখনো কি এই ইঙ্গিত তারা দিয়েছেন? উল্টে তারা সর্বশক্তি নিয়োগ করেছেন এখানে ক্ষমতায় আসার জন্য। বামপন্থীরা বলবেন, ওই ইকোসিস্টেম বলবেন সেটিং আছে সেটিং আছে, যাতে মানুষকে বিভ্রান্ত করা যায়। তা করেও তারা কিছু করতে পারবেন না, তাদের ভোট আরো কমবে। বাম কংগ্রেসের হিন্দু ভোট এবার থাকবে না, সংখ্যালঘু ভোট তারা পাবেন। তাতে পুঁজি করে যদি সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলোয় আসনগুলোয় কয়েকটা আসন তারা জিততে পারে, দ্যাটস অল, আর কিছু হবে না তাদের। অনেকেই বলেন যে কেজরিওয়াল অ্যারেস্ট হয়, হেমন্ত সোরেন অ্যারেস্ট হয়, ছোটবাবু অ্যারেস্ট হন না কেন? অনেকের মনে প্রশ্ন আছে, প্রশ্নটা খুব স্বাভাবিক। দেখুন, ছোটবাবু অ্যারেস্ট হবেন কি হবেন না সেটা এজেন্সির উপর নির্ভর করে। ছোটবাবু তো এয়ার অ্যাপারেন, তার সঙ্গে ওই বাহিনীটা আছে, শাহজাহান, জাহাঙ্গীর, কাইজার, মুদাস্সার। একজন আইএস অফিসারকে যারা মারধর করতে বাকি রাখে, গাড়ি ভাঙচুর করে, বিএলওদের হুমকি দেয়, মাইক্রো অবজারভারদের এসআইআর প্রক্রিয়ায় দিদিমণি তাদের সব তথ্য জানতে চান, তখন মানে বড় কোনো রাঘব বোয়ালকে যদি এজেন্সি গ্রেপ্তার করে,
রাজ্যে সিরিয়াস ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের প্রবলেম হবে না তো? এই হুলিগ্যানগুলো দাপাবে না তো? তাতে অনেক ক্ষতি হবে না তো? এটা একটা কনসার্ন কেন্দ্রীয় সরকারের। আর দুই, প্রশ্নটা করেছিলেন একজন অমিত শাহ সাংবাদিক বৈঠকে। আচ্ছা, অমিতজি কি বলবেন? হ্যাঁ, গ্রেপ্তার হবে। তিনি বলতে পারেন কখনো? সঙ্গে সঙ্গে তো প্রশ্নগুলো উঠতে শুরু করবে যে অমিত শাহ কি করে বলছেন? এ তো এজেন্সির কাজ, তার মানে বিজেপির কথা এজেন্সি চলে। প্রশ্নটার মধ্যে আমি কোন রকম একদম সঠিক প্রশ্ন, এবং অমিত শাহের উত্তরটাও অত্যন্ত সঠিক। লড়াইটা হবে মাঠে, ময়দানে, প্রচারে, ভোটের দিনে। আর মানুষ যখন মনস্থির করে ফেলেন না, তখন সাংগঠনিক দুর্বলতা ওইসব কিন্তু কিচ্ছু দাঁড়ায় না সামনে। মানুষ যদি ডিটারমাইন থাকেন যে এবার আমরা পরিবর্তন করব, তো পরিবর্তন হবে, কেউ আটকাতে পারবে না। 2011 সালে নির্বাচনের আগেও বামফ্রন্ট ব্রিগেড করেছিল, উপচে পড়া ভিড়। তখনও মানুষের সংশয় ছিল, মমতা এত চেষ্টা করছেন, দেখবেন ও শেষ পর্যন্ত পারবেন না। হলো তো, 61-তে নেমে গেছিল। তাহলে এবারে সেটা হবে না কেন? সাইলেন্ট মেজরিটির সিংহবাগ হৃদয়ে পরিবর্তনের আকাঙ্ক্ষা ধারণ করছেন, কোনো বাধা তারা মানবেন না। মানুষ যদি ডিটারমাইন্ড হয় যে গণেশ এবার উল্টাবো, তো মানুষ উল্টে দেবেন। সাংগঠনিক খামতি এইসব তখন আসবেই না। তৃণমূলের ক্যাম্পে বসে থাকবে, তৃণমূলের ব্যাজ পড়বে, তৃণমূলের দেওয়া বিরিয়ানি খাবে, ভোটটা বিজেপিকে দেবে। জোড়া ফুলের জায়গায় পদ্ম ফুলে দেবে, চুপচাপ ফুলে ছাপ হয়ে যাবে। বাংলা সেই দিকেই এগোচ্ছে বলে অমিত শাহের দাবি। যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আগেও অনেকবার প্রেডিকশন করেছেন, মেলেনি, না মিলতেই পারে। আসলে অন্য রাজ্যে যেভাবে ভোট হয়, পশ্চিমবঙ্গে তো হয় না, তাই অনেক সময় একেবারে নিখুঁত হিসেবও মেলে না ভোটের দিন এবং গণনার দিন, নানা রকম ম্যাল প্র্যাকটিসের জন্য। এবার বিজেপি সতর্ক, নির্বাচন কমিশনও এসআইআর করছে তালিকা নির্মূল করার জন্য। নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ, উৎসবের মেজাজে করার জন্য কমিশন আরো কিছু বৈপ্লবিক পদক্ষেপ নেবে। সেই ক্ষেত্র প্রস্তুত হলে ওই সাইলেন্ট মেজরিটি এবার গণেশটা উল্টে দেবে। আর অমিত শাহের কাছে বিভিন্ন এজেন্সি রিপোর্ট থাকে, সরকারি এজেন্সি এবং পেশাদার সংস্থার সমীক্ষা রিপোর্ট। সেগুলোকে টেবিলের উপর ফেলেই তো তিনি বলেন মানুষের মন কি হতে চলেছে, কি জনাদেশ হতে চলেছে, তার একটা ইঙ্গিত বা আভাস দেন। এবারও তাই দিয়েছেন। বাকিটা সময় কথা বলবে। কিন্তু ওই ইঞ্চিতে ইঞ্চিতে লড়াইয়ের ডাক দিদিমণি যেমন দিয়েছে, অমিতজিও তেমনি বলেছেন যে ইঞ্চিতে ইঞ্চিতে তৃণমূলকে বুঝতে হবে। মোদিজি স্লোগান বেঁধে দিয়েছেন, বাঁচতে চাই বিজেপি তাই, আমাদের পাড়া তৃণমূল তারা। কঠিন নির্বাচনী যুদ্ধ 2026-এর গোড়া থেকেই শুরু হয়ে যাবে। তাহলে আউটকাম কি হবে সেটা বঙ্গবাসী তো প্রত্যক্ষ করবেন। কিন্তু টানটান একটা উত্তেজনার আবহ নতুন বছরের শুরু থেকেই থাকবে বাংলার ভোটকে কেন্দ্র করে। যদিও আমার মনে এখনো সংশয় আছে নির্ধারিত সময়ে নির্বাচনটা হবে কিনা। কারণ এসআইআর যদি সময়সীমার মধ্যে শেষ না হয়, তাহলে কমিশন সময়সীমা বাড়াবে। তাহলে এমনও হতে পারে যে সময়ে নির্বাচন হওয়ার কথা সে সময় হলো না, এই সরকারের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি শাসন হলো, তারপর এসআইআর এর প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে নির্বাচন হলো। এমন সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না।